করার সুযোগ দেওয়া হয়নি, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে লোকসভার সংসদীয় কমিটির প্রতিবেদন। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা, বিএনপির সমালোচনায় মুখর নেতারা। তারেক রহমান দেশ চালানোর পরীক্ষায় ফেল, মন্তব্য পাটোয়ারির। টেকনাফ উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে 18 জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ 13। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সার্জিও বোন। মানিকগঞ্জে কৃষকের ধান সংগ্রহে সিন্ডিকেটের ধাবা, সরকারি দলের নেতাকর্মী ও খাদ্য বিভাগের যোগসাজশের অভিযোগ। ব্যস্ত নগর জীবনে বদলে যাচ্ছে ক্যাফের ধারণা, আড্ডার বাইরেও কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে থার্ড স্পেস। সব জায়গায় বসে তো মিটিংও করা যায় না, কথাও বলা যায় না, সেটার কারণেই দেখা যাচ্ছে যে আমি কফি শপটাকে বেশি প্রেফার করি। আমার ক্লায়েন্টও একটু পরে আমার কাছে আসবে, আবার আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিও আছে, তো সেই ক্ষেত্রে আমি কোন জায়গাটা চুজ করতে পারি। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি কাজে আসা, আমি লিনিয়া আফরোজ। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। ভারতে বসে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া হয়নি এবং তিনি আইনগত এই ধরনের কোনো সুযোগ পাবেন না, লোকসভায় এমন তথ্য তুলে ধরা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে, যেখানে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানেরও পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের লোকসভায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি যে প্রতিবেদন পেশ করে, সেখানে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান বিষয়ে সরকারের পদক্ষেপ এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের অগ্রগতির বিষয়ে জানতে চায় কমিটি। সেই পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া লিখিত জবাবও উল্লেখ করা হয় লোকসভায় দেয়া প্রতিবেদনে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখছে। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 2024 সালের 5 অগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 2024 সালের ডিসেম্বরে তাকে প্রত্যর্পণে আনুষ্ঠানিকভাবে আবেদন করে ঢাকা। পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়, ভারত অস্তিত্ব সংকটে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য মেনেই কাজ করেছে। তবে দলীয় বিভিন্ন বৈঠক করা এবং রাজনৈতিক বক্তব্য দিলেও প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হয়নি। সংসদীয় কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। 2 বছরের রাজনৈতিক অনিশ্চয়তার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভারত সরকারকে এই সুযোগ পুরোপুরি কাজে লাগানোর পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়াও বাংলাদেশের সাথে তিস্তা, গঙ্গা সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বানও জানানো হয় ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোম্পানীগঞ্জে পথসভায় অংশ নিয়ে সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের কড়া সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলায় নাসরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 10 জনকে আসামি করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি। শুক্রবার দুপুরে পথসভায় অংশ নেন দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি সহ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন তারা। নাসরুদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান 6 মাসে দেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক আর কোনো বাংলাদেশে আমরা চাঁদা দিব না।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, জুলাই আন্দোলন করা কোনো দল যদি স্বৈরাচার হতে চায় তাহলে এনসিপি তা হতে দেবে না। আওয়ামী লীগ সহ বর্তমান সরকার এবং সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়ম ও টেন্ডারবাজির দায় নিতে হবে বলে উল্লেখ করেন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। বলেন, এনসিপি তোষামত করে না, ক্ষমতাকে প্রশ্ন করে। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে দিবেন, তারপর আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা ক্ষমতার চোখে চোখ থেকে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল। এদিকে হবিগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন এই অভিযোগ করেন। এজাহারে এনসিপির 10 নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাম্প্রতিক হামলার ঘটনায় সিলেটের জুলাই পদযাত্রাকে ঘিরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোম্পানিগঞ্জের পর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কর্মসূচি পালন করবে এনসিপি। ন্যাশনাল ডেস্ক। ৭১কে যারা ভুলে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংখ্যালঘু সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে এক সভায় তিনি বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। ধর্মের নামে একটি মহল বিভেদ সৃষ্টি করতে চায় এমন অভিযোগ করে মির্জা ফখরুল সেই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 19৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকারি দলের লোকেরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিকরাও হয়রানির শিকার হচ্ছেন। দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক সম্মেলনে জামায়াত আমির বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতাও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, জুলাই গণ আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এ অর্জন দেশের 18 কোটি মানুষের। সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? কক্সবাজারের টেকনাফের সাপরির দ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয়রা জানান, সকালে নৌকাযোগে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা। সাপরির দ্বীপ পশ্চিমপাড়া সাগর এলাকায় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে রোহিঙ্গা ও মাঝি মাল্লা সহ 31 জন নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা 18 জনকে জীবিত উদ্ধার করতে পারলেও মাঝি মাল্লা সহ নিখোঁজ রয়েছেন অন্তত 13 জন। উদ্ধারকৃতদের বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কক্সবাজারে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আমেরিকার প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বেলা 12টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছায়। এরপর তারা উখিয়ার 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। তারা জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন এবং 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে পুরো ক্যাম্পের চিত্র দেখেন। এরপর 8 নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ 8W এবং 4 নম্বর ক্যাম্পও পরিদর্শন করেন সার্জিও গোর।
ক্যাম্পে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতালও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আমেরিকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আমেরিকার এই বিশেষ দূতের সফর আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। বাংলাদেশ যেহেতু একটি মানবিক পরিস্থিতিকে প্রথম থেকেই রেসপন্ড করছে, আমরা অনেক সময় কঠোর হতে পারি না। মানুষ চিকিৎসার জন্য আসে, সে সময় ক্যাম্পে প্রবেশ করে, কেন আমরা চাই রোহিঙ্গারা যে তাদের দেশে ফেরত যাক। তো ওনারা বাংলাদেশের অবস্থা বুঝেছেন এবং স্থানীয় জনগণের দুঃখ কষ্টের কথা অবহিত হয়েছেন এবং ওনারা প্রথম থেকে যে বাংলাদেশের সাথে আছেন সেটা ওনারা বলছেন। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস সেটা কন্টিনিউ করবেন ওনারা। টানা গ্যাস সংকটে নাভিশ্বাস উঠেছে গাড়ির চালক ও মালিকদের। জ্বালানি সংগ্রহের জন্য ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এরপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। চলমান এই সংকটের শিগগিরই সমাধান চান তারা। ভাড়ায় চালিত গাড়ির চালক মনির হোসেন 2.5 ঘন্টা অপেক্ষার পর সুযোগ পেয়েছেন জ্বালানি সংগ্রহের, তাও নিতে পারেননি চাহিদা মতো। 1200 টাকার গ্যাস নেওয়ার ইচ্ছা থাকলেও চাপ না থাকায় মাত্র 400 টাকাতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। একদিন চললে 2 দিন চলে না গ্যাসের জন্য। 5টা-6টা পাম্প, 2টা পাম্প খোলা, 8টা সব বন্ধ। এটা তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আসলে সব দিক দিয়ে সংসার নিয়ে সব দিক দিয়েই কষ্টে আছি। একই বিড়ম্বনায় পড়তে হয়েছে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জিয়াউলকেও। ছুটির দিনে বিশ্রাম ও ব্যক্তিগত কাজ ফেলে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা তার, তবে পাননি চাহিদা অনুযায়ী জ্বালানি। ভোর 5টার সময় 4:30টার সময় যে সিরিয়াল ধরি, তারপর মনে করেন যে 7টার সময় বললো যে গ্যাসের প্রেশার নাই। এরকম হয়েছে যে এতক্ষণ 1.5-2 ঘন্টা সিরিয়াল ধরার পরও গ্যাস পাইনি, এরকম ফিরে গেছি। তাহলে চাকরি করার ক্ষেত্রে আমার তো দিনের বেলার মানে টাইম স্পেয়ার করার সুযোগ নেই আমার। জিয়া ও মনিরের মতো ভোগান্তিতে পড়েছেন হাজারো সিএনজি ও গ্যাসে চালিত যানবাহনের মালিক চালকেরা। তাদের অভিযোগ, জ্বালানি সংগ্রহ করতেই যাচ্ছে দিনের অধিকাংশ সময়। যা পাওয়া যাচ্ছে তাতে গাড়ির জমার টাকা পরিশোধ করে সংসার খরচের টাকা বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। এই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে রয়েছে। যখন দামটা বাড়লো তারপরে তেলের ঢেউ খেলায়, আর তেলের ক্রাইসিস নাই। তার মানে কি দাঁড়ায়? সিরিয়ালে থেকে গ্যাস পাই 70 থেকে 80 টাকা। এভাবে 3বার গ্যাস নিলে আপনার 6-7 ঘন্টা চলে যায়, কিন্তু মালিকে 10 পয়সাও কম নেয় না। শরীরটা ক্লান্ত, তাই সারাদিন ডিউটি করে বাসায় যাওয়ার লাগে, মানে অথচ বাসার টাইমটা পাম্পে কাটানো লাগে আর কি। গ্যাসের যে সমস্যা, এইভাবে চললে আমরা মানে না খাই মরব। একদিকে নেই গ্যাসের চাপ, অন্যদিকে গাড়ির দীর্ঘ সারি সামলাতে হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের কর্মীদেরও। শিগগিরই এই সংকটের সমাধান চান তারাও। আমাদের সেলের 4-1 অংশ হচ্ছে, আর মালিকও যারা আপনার সিরিয়াল নিয়ে আসতেছে তারাও খুব ভোগান্তির শিকার হইতেছে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দামে ধান কিনে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা থাকলেও মানিকগঞ্জে থাবা বসিয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। চ্যানেল 1-এর অনুসন্ধানে উঠে এসেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসের চাঞ্চল্যকর চিত্র। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে লোপাট করা হচ্ছে সরকারি ধান সংগ্রহের টাকা। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হওয়ার কথা থাকলেও মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি নেই। স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার ধান চাষিরা। অভিযোগ উঠেছে কৃষি প্রণোদনা হিসেবে মিলবে 2000 টাকা। এমন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ পৌরসভার 20 জন অফিস সহায়কের ব্যাংক হিসাব ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন নৈশ প্রহরী উজ্জ্বল। তবে কিছুদিন পরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ওই কর্মচারীদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 1,08,000 টাকা করে। এরপরই তৎপর হয়ে ওঠে উজ্জ্বল। কৌশলে প্রত্যেকের হিসাব থেকে তুলে নেন 1,06,000 টাকা করে। উজ্জ্বল আমাদের সাথে চাকরি করে, বলল যে একটা অনুদান আছে, তোমাদের কিছুই দিব, তোমার আইডি কার্ডটা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। পরে একদিন মেসেজ এলো, আসার পর দেখলাম যে এত টাকা মেসেজ ঢুকছে, 1,08,000 টাকা। 14 তারিখে অ্যাকাউন্টে এসে দেখি কি একটা মেসেজ আইছে, 1,08,000 টাকা আছে। 15 তারিখে আবার আমি চেকটা সিগনেচার করেছে, এখন কার নামে উঠাইছে এটা আমি সঠিক জানি না। নৈশ প্রহরী উজ্জ্বল প্রকাশ করেন অর্থ লোপাটের পেছনের বিস্ফোরক তথ্য। মান্নানের সোয়াদে আমি আপনার 10-12-13 জনের চেক বই এর দিছে, 1,08,000 করে ঢুকছে। ওই মালিক এসে টাকাটি নিয়ে গেছে। আমার লাভ আমার 1500 টাকা দিছিল।
উজ্জ্বলের হাত ঘুরে এই টাকা পৌঁছায় সদর উপজেলা খাদ্য গুদামের পিয়ন মালিকের কাছে। এরপর তা চলে যায় মান্নান ও তার সহযোগীদের পকেটে। মূলত সরকারি গুদামে ধান বিক্রি করে কৃষকদের এই অর্থ পাওয়ার কথা থাকলেও যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের কেউই ধান সরবরাহ করেননি। পুরোটাই হয়েছে ভুয়া কাগজপত্রে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। অভিযুক্ত মালিক ও মান্নানের বক্তব্য নিতে খাদ্য গুদামে 2 দিন অপেক্ষার পর দেখা মিললেও অভিযোগ অস্বীকার করে দায়সারা জবাব দেন তারা। আমি আসলে কোনো টাকা নিয়ে নাকি, আমি শুধু অ্যাডভাইস জমা দিছি। ওরা মিথ্যা কথা বলতেছে। ধান তো ওরা নিজেরা ম্যানেজ করে আইনা নিজেরাই বিল নিছে। অভিযোগের বিষয়ে বক্তব্য এড়াতে একাধিক দিন অফিস ছেড়ে যান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে পরোক্ষভাবে স্বীকার করেন হাত বদল হলেও সিন্ডিকেটের মাধ্যমেই চলে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান। অফিসের কর্মচারী সিন্ডিকেটের বাইরেও মাঠে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায় এই বলয়ের মূল হোতা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের বড় ভাই এস.এম. ইসলাম হোসেন লিটন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা কবির হোসেন এবং তার চাচাতো ভাই যুবদল নেতা জাহাঙ্গীর আলম জনি। অভিযোগ রয়েছে যুবলীগ নেতা কবির এখনও কৃষকদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে খাদ্য গুদামে পাঠাচ্ছেন। কৃষকরা ধান না বেচলেও তালিকায় সই করিয়ে তাদের দেয়া হচ্ছে মাত্র 2,000 টাকা, আর বাকি টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে অসাধু কর্মকর্তা জাহাঙ্গীর ও মান্নান চক্রের মধ্যে। কবির কাউন্সিলর ছিল, ও আমাকে জিজ্ঞেস করছিল যে তোর কার্ড আছে কিনা। ওর মাধ্যমে গেল ওই সিগনেচার করে আসছি, তো আমাকে আর কি বেকার একটা সম্মানী কিছু করে দিচ্ছে। এসব জালিয়াতি ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা খাদ্য কর্মকর্তা। আর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জানান তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা ধান দেয়নি, তাহলে এবং আমাদের অফিসের কেউ, আমাদের দপ্তরের কেউ এই বিষয়ে জড়িত থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে না হবে। উপজেলার বিষয়গুলো তো আসলে আমি এইভাবে দেখি নাই। স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে সেটা বলেন। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা, আমি জেলা অফিসের সাথে কথা বলে বিষয়টা নিয়ে। বর্তমানে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকায়, যেখানে সরকার নির্ধারিত দর 1440 টাকা। সরকারি গুদামে ধান বেচতে পারলে প্রতি মনেই 300 টাকা বাড়তি পেতেন সাধারণ কৃষক। কিন্তু সিন্ডিকেটের কারসাজি ও অসাধু কর্মকর্তাদের কাগজে কলমে ধান কেনার অভিনব জালিয়াতিতে ভেস্তে গেছে সরকারের সেই উদ্যোগ। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দোষীদের শাস্তির আওতায় আনলেই হাসবে মানিকগঞ্জের বঞ্চিত কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সাদা চোখে আপনার কাছে যেটি নিছকে একটি রেস্টুরেন্ট বা ক্যাফে, অনেকের কাছে সেটি এখন অফিস কিংবা লাইব্রেরি, যেখানে বসে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট। 1 কাপ কফির সঙ্গে এখানে চলে গুরুত্বপূর্ণ মিটিং, পড়াশোনার আলাপ। অর্থাৎ রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন আর কেবলই খাওয়া দাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডাস্থলী নয়, বরং হয়ে উঠছে যাপিত জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সমাজ বিজ্ঞানীরা যাকে বলছেন থার্ড স্পেস। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সকাল থেকে সন্ধ্যা, নগর জীবনের এ যেন অন্তহীন ছুটে চলা। এই ব্যস্ততার মাঝেও শহরের ভেতর গড়ে উঠছে আরেকটি ছোট্ট জগৎ, যেটি অনেকের কাছেই অচেনা, যেখানে কাজের গতি কিছুটা ধীর। আপাত দৃষ্টিতে এটিকে শুধুই গল্প আর আড্ডার স্থান মনে হলেও এখানে 1 কাপ কফির সঙ্গে চলে মিটিং, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট তৈরি কিংবা নতুন কোনো উদ্যোগের পরিকল্পনা। সব জায়গায় বসে তো মিটিংও করা যায় না, কথাও বলা যায় না। সেটার কারণেই দেখা যাচ্ছে যে আমি কফি শপটাকে বেশি প্রেফার করি। আমার ক্লায়েন্টও একটু পরে আমার কাছে আসবে, আবার আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিও আছে। তো সেই ক্ষেত্রে আমি কোন জায়গাটা চুজ করতে পারি? কফি শপে সবাই সবার মতো কাজ করতে পারতেছে। আড্ডা, পড়াশোনা কিংবা পেশাগত কাজ, সব কিছুর জন্যই এরকম জায়গা ব্যবহার করছেন অনেক শহুরে মানুষ। ফলে রাজধানীর বিভিন্ন ক্যাফে এখন পরিণত হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশে। আমার লাইফের গুরুত্বপূর্ণ অনেক প্ল্যানিং আমি কফি শপে বসেই করেছি। ইভেন এক্সিকিউশনও হয়েছে বা হচ্ছে। আমার ব্র্যান্ডের যেই বায়াররা আছে, যাদের থেকে আমি প্রোডাক্টস নিই, তাদের সাথে আমি পার্সোনাল মিটিংয়েও আমি ক্যাফেতেই করি। রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং আর ডিজিটাল প্ল্যাটফর্ম যখন নতুন পেশা হিসেবে বিকশিত হচ্ছে, তখন 9টা 5টা অফিসের পরিচিত সূচিতেও এসেছে পরিবর্তন। এখন এই ঘড়ি ধরা সময় কিংবা অফিস কক্ষের বাইরেও কাজ করা সম্ভব। আগে মানুষ প্রেফার করতো অফিসে কাজ করা অথবা বাসায় কাজ করা, এখন একটু এমন কি হতে পারে কোওয়ার্কার্সদের সাথে, ফ্রেন্ডদের সাথেও এসে ক্যাফেতে বসা হয়, একসাথে কোনো কিছু করা হয়, যে হ্যাঁ ক্যাফেতে বসে কাজ করি। নাইস প্লেস টু মিট এন্ড গ্রিট এন্ড অলসো টক, মানে সব দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা অ্যাকচুয়ালি।
ক্যাফে সংস্কৃতির এই বিস্তার পরিবর্তিত নগর জীবনের এক অনিবার্য বাস্তবতা। তবে শুধু কাজের সুবিধাই নয়, ক্যাফের এই বদলে যাওয়ার পেছনে রয়েছে সামাজিক নানা কারণ। সমাজবিজ্ঞানীরা কাজের এই নতুন জায়গাকে বলছেন থার্ড স্পেস। আমরা বাসায় থাকি, এটা আমাদের একটা ফার্স্ট স্পেস, তারপর আমরা কর্মস্থলে যাই, সেকেন্ড স্পেস, তৃতীয় আরেকটা স্পেস এখন ইদানে আমরা সমাজবিজ্ঞানে বা আরবান সোশ্যালজিতে আমরা খুব ব্যবহার করি, যেখানে আনন্দের সাথে বসবার ব্যবস্থা আছে, ল্যাপটপ নিয়ে কাজ করবার ব্যবস্থা আছে। তো এখানে আনন্দ থাকতে হবে, আবার অ্যাসোসিয়েশন থাকতে হবে, এক কোম্পানি থাকতে হবে, কাজটাও হইতে হবে। আমার সময় কিন্তু গুরুত্বপূর্ণ। কফি হাউসের সেই আড্ডাটা হয়তো আজও আছে, তবে বদলেছে এর ধরন। এক সময়ের কবি সাহিত্যিকদের চায়ের কাপে আড্ডার সেই চত্বর আজ রূপ নিয়েছে ল্যাপটপের কিবোর্ড, ফ্রিল্যান্সিং আর কর্পোরেট মিটিংয়ের শান্ত এক উৎপাদনশীল থার্ড স্পেসে। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল পরিচ্ছন্ন করতে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 2 মাসে লেকটিতে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। দুপুরে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বয়েই পরিবর্তন আনা হবে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের ভুলে এই লেকে অপরিচ্ছন্নতা বেড়েছে। একনেকে প্রকল্প পাশ হলেই লেক পরিষ্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। হাতিরঝিলের নিরাপত্তায় আনসার বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বেশ কিছু ইনসিডেন্ট ঘটনা হয়েছে অতীতে অপর্যাপ্ত লাইটের কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তো আমরা ইনশাল্লাহ দ্রুত এ ব্যাপারে কাজ করছি। আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে আপনার আমূল পরিবর্তন দেখতে পারবেন। সুইরেজ লাইনগুলো লেকের মধ্যে দেয়া আছে, আপাতত আমরা কন্টিনিউ যত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। বাকিটি ওয়াশের পক্ষ থেকে একটা পাইপ লাইন এই জায়গাগুলো থেকে টেনে দাসেরকান্দি নিয়ে যাওয়া পর্যন্ত 1000 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে দিয়েছি। ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেব। খুলনার বটিয়াঘাটার শৈলমারী নদী দখল, দূষণ আর পলি জমে নাব্যতা হারিয়ে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। নদী পুনর্খননে সরকার উদ্যোগ নিলেও প্রভাবশালী মহল ও অবৈধ দখলদারদের বাধার মুখে থমকে গেছে কাজ। এর উপর খননকৃত পলি ফেলার জায়গা নির্ধারণ না হওয়ায় শুরু করা যাচ্ছে না ড্রেজিং কাজ। একসময় যে নদী দিয়ে লঞ্চ, কার্গো সহ বড় বড় নৌকা চলত, ছিল প্রবল স্রোত। সেই খরস্রোতা শৈলমারী এখন মৃতপ্রায়। উজানের পানি প্রবাহ বন্ধ, পরিকল্পিত স্লুইস গেট আর বাঁধ নির্মাণের ফলে পলি জমে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঐতিহাসিক শৈলমারী খেয়াঘাট। নদী মরে যাওয়ায় মেতে উঠেছে ভূমিদস্যু ও প্রভাবশালী মহল। নদীর চর দখল করে মাছের ঘের, গোচারণ ভূমি তৈরি করা হয়েছে। আর খাস জমি ও গতিপথ আটকে গড়ে তোলা হয়েছে একাধিক ইটভাটা। উপজেলা প্রশাসন অবৈধ ইটভাটার তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠালেও নেই দৃশ্যমান পদক্ষেপ। আমরা ছোটবেলায় দেখছি এই নদীতে অনেক বড় লঞ্চ চলেছে, 2 তেলা লঞ্চ চলেছে, তার অনেক কুমির দেখছি, সোজ দেখছি। গাঙের এই পার থেকে ওই পার দেখা যেত না, কুয়াশা দেখা যেত। আর এখন এই গাঙের অবস্থা এই হচ্ছে। মানুষ ঘের মের কাটে নেছে, বাড়িঘর করে নেছে, নদী পাশে যার জায়গা আছে সে জায়গা করে নেছে। পানিটা আসে অন্য সাইডে যাইতে পারে না, ফলে এই যে ফসলাতিগুলা, যেমন গতবার আমার একাধিক 8-10 বিঘা ফসল আমার নিজেরই মারি গেছে। নদী সংকুচিত পাশাপাশি সংযোগ খালগুলো ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষাতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। আর বৃষ্টির পানি নামতে না পারায় শৈলমারী সহ আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। শত শত বিঘা জমির ফসল ও সবজি চাষেও বিঘ্ন ঘটছে। কৃষক মারা যাচ্ছে বছর কি বছর, এই পর 2 বছর একেবারে তো কৃষক পথে উঠে গেছে। আগে এই যে মন্দির আছে, এই মন্দির এখান দিয়ে আপনার খেয়াঘাটে ওঠে 3 গাং মুখ পার হওয়া লাগবে। সে তো দেখছেন বড় নদী ছিল, কিন্তু এই বটিয়াঘাটা ব্রিজ হওয়ার পরে নদী মারা গেছে। শরৎ তারপরে নদী নালায় আবার সেই পুরনো যুগের মাছ আসুক, আমরা গরিব মানুষ মারিয়ে ধরিয়ে খাবো, আমরা তাই চাই। রামদিয়া 10 ভেন্ট রেগুলেটর থেকে বটিয়াঘাটা সেতু পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নদী পুনঃখননের কাজ চলতি মাসের শুরুতে হাতে নেয় যশোর যান্ত্রিক পানি উন্নয়ন উপবিভাগ। তবে খনন কাজ শুরু হতে না হতেই উচ্ছেদের আশঙ্কায় বাধা দিচ্ছে প্রভাবশালী দখলদারেরা বলে জানান এই কর্মকর্তারা। একদিকে খনন করতেছি এবং 2টা সিজন যাচ্ছে না, ভরে যাচ্ছে। এইগুলো নিয়ে আমরা খুব চ্যালেঞ্জের মধ্যে আছি, যে এগুলো কিভাবে ওভারকাম করা যায়। সেজন্য আমাদের বিশেষজ্ঞ যারা আছে
তারা কাজ করতেছে। এখন আমরা যেটা কাটতেছি সেটা আমাদের নদীর ভিতর দিয়ে অ্যাকুইজিশন করা জায়গা দিয়েই কাটতেছি। এখন সেখানে ঘের বাদলে সেটা কেটে দিয়ে যাব। এখন তাদের বক্তব্য যে তাদের নিজস্ব জায়গা, কিন্তু যখন আমরা দেখাচ্ছি যে এটা তো অ্যাকুইজিশন হয়েছে, তখন তারা আর কোনো কথা বলতে পারে না। দখলদারদের হাত থেকে শৈলমারীকে মুক্ত করে দ্রুত ড্রেজিং কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সোহেল মাহমুদ, ওয়ান নিউজ, খুলনা। চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় সবজি ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। তারা বলছেন সরবরাহ সংকটের অজুহাতে চলছে অসাধু চক্রের কারসাজি। বাজার তদারকির দাবি তাদের। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষেত এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে প্রায় সব পণ্যের দামই এখন আকাশচুম্বী। সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্য কিনতে বাজারে গিয়ে বিপাকে ভোক্তারা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা ও চন্দননাইশের মতো প্রধান উৎপাদনকারী এলাকাগুলোয় ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছে কৃষক। সরবরাহ ঘাটতিতে বাজারে বেড়েছে দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা পর্যন্ত। সবকিছু একদম বাড়তি বলতে মানে আকাশ ছোঁয়া দাম। এক সপ্তাহ ধরে আপনার প্রতিটা সবজির দাম 100 টাকার উপরে। সবজির মতো মাছ মুরগির দামেও আগুন। সপ্তাহ ব্যবধানে কেজিতে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 3000 টাকা পর্যন্ত। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। দামে কম থাকানো মানে ফার্মের দাম 10 টাকা বাড়ি গেছে। চট্টগ্রাম সবজি বেশি বিক্রি করি আমরা 2000 সীতাকুণ্ডা থেকে, সেজন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সবজির দাম একটু বাড়তি। সরবরাহ সংকটের বাস্তবতা মানলেও বাজার তদারকির অভাবে অসাধু চক্র সুযোগ নিচ্ছে বলে দাবি ভোক্তাদের। বন্যার কারণে একটু দাম ছিল 2 দিন, তারপর বন্যা নাই, এখন দাম সংগ্রহ বেশি, মাছের দাম কম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনামূলক কিছুটা কম, আরো কমে যাবে 2-5-7 দিনের ভিতরে। বাজার সহনীয় রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত মনিটরিং চান সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। উৎসব মুখর পরিবেশে হয়ে গেল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ 5 জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাখাল চন্দ্র দে এবং বিজয় কৃষ্ণ দেকে আজীবন সম্মাননা দেওয়া হয়। ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে 2015 সালের 31শে জুলাই শেষ হয় দীর্ঘ 68 বছরের রাষ্ট্রহীন জীবনের অধ্যায়। এরপর পঞ্চগড় সীমান্তবর্তী জনপদে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আজও চালু হয়নি। 2015 সালের 31 জুলাই দীর্ঘ 68 বছরের রাষ্ট্রহীন পরিচয়ের অবসান ঘটে পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলবাসীর। এক যুগের কাছাকাছি সময়ে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোয় দৃশ্যমান উন্নয়ন এলেও সরকারের কোটি টাকা ব্যয় নির্মিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আজও চালু হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সাবেক গাড়াতি ছিটমহল। এরপর বদলে যেতে শুরু করে জনপদের চিত্র। নির্মাণ করা হয় পাকা সড়ক, প্রতিষ্ঠিত হয় স্কুল, কলেজ ও মাদ্রাসা। বিদ্যুৎ, নাগরিক সুবিধা সহ বিভিন্ন সরকারি সেবাও পৌঁছতে শুরু করে এলাকায়। জীবনমান আরও উন্নত করার লক্ষ্যে এখানে নির্মাণ করা হয় একটি ডিজিটাল পোস্ট অফিস, একটি কমিউনিটি সেন্টার, একটি ডিজিটাল সার্ভিস সেন্টার, একটি মার্কেট এবং পুলিশ ফাঁড়ির জন্য অবকাঠামো। কিন্তু নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেগুলো চালু করা হয়নি। কোথাও তালাবদ্ধ ভবন, কোথাও ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সরকারি স্থাপনা। এখানে একটি ক্লিনিক করা হয়েছে, একটি আপনার কমিউনিটি সেন্টার করা হয়েছে, যেটার কোনো কার্যক্রম চলমান নেই। আপনার ঘরও তৈরি হয়ে গেছে, সবকিছু তৈরি হয়ে গেছে, জায়গাও অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু কি কারণবশত আজ পর্যন্ত এটা
বাস্তবায়ন হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা ব্যবহার না হওয়ায় একদিকে সুফল মিলছে না সরকারি অর্থের, অন্যদিকে প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছে মানুষ। ছিটমহলে একটা পুলিশ পাঠিয়েছিল, সেটা কি কারণবশত এখনো ওইভাবেই রয়ে গেছে। এখানে আমাদের মফিজার রহমান কলেজ মাঠে একটি আইসিটি ভবন হয়েছে, সেটাও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ডাকঘরটা যদি চালু হয় আমাদের হাবিজাবাদের নাম থাকবে, সবকিছু হবে। আমি চাই যে ডাকঘরটা চালু হোক। শিগগিরই চালু হবে ডিজিটাল সার্ভিস সেন্টারটি, আর প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্থাপনাগুলো চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করছে উপজেলা প্রশাসন। এপি মহোদয় তার এখানে এটার ফাইল ডিল হয়েছে, তার সাথে কাজ করে আমরা এটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে আশা করি এটা চালু ছিল, মধ্যে কিছুদিন বন্ধ ছিল, আয় হচ্ছিল না। কিছুদিনের মধ্যে আমরা আবার পুনরায় এটাকে আয়বর্ধক করে চালু করার উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ চালু হবে। দ্রুত সরকারি স্থাপনা চালু করতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে একটি নতুন সামুদ্রিক জোট গঠন করেছে সৌদি আরব। এই জোটের নাম মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বলে এক বিবৃতিতে জানায় রিয়াদ। সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করাই জোট গঠনের উদ্দেশ্য বলে নিশ্চিত করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এইডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশ সহ 14 দেশকে সঙ্গে নিয়ে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট গঠন করা হয়েছে। জোট গঠনের লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষার সহযোগিতা আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এইডেন উপসাগরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে তারা একসঙ্গে কাজ করবে। এই তিনটি জলপথ ভারত মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে বিবেচিত। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগ বাড়ায় এই জোট গঠনের ঘোষণা এলো। সৌদি আরব জানায়, জোট গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। জোটের স্বাক্ষরকারী দেশগুলো হলো সৌদি আরব, তুর্কি, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। তবে একই ধরনের নিরাপত্তা স্বার্থ থাকা সত্ত্বেও ইউনাইটেড আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। সদস্য দেশগুলো বিশ্বাস করে সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। এ কারণে আন্তর্জাতিক ও আন্তঃসীমান্ত সামুদ্রিক হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় সবচেয়ে কার্যকর উপায়। জোটের আওতায় গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে। তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা অন্যান্য সামরিক সরঞ্জাম দেবে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সৌদি আরব জোর দিয়ে বলেছে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। স্পেন সীমান্তে অভিবাসন সংকট নজিরবিহীন রূপ নিয়েছে। প্রতিবেশী মরক্কো থেকে সীমান্ত বেড়া ভেঙে সাঁতরে রাবারে নৌকায় করে 24 ঘন্টায় 49,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছেন দেশটির সিউটা উপকূলে। এ সময় পানিতে ডুবে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সেনা মোতায়েন করছে পেদ্রো সানচেজের সরকার। সীমান্ত পাড়ি দিয়ে মরক্কো থেকে পঙ্গপালের মতো স্পেনে প্রবেশ করছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। সীমান্ত বেড়া ভেঙে রাবারের নৌকায় করে স্পেনের আফ্রিকা উপকূলের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউটায় প্রবেশ করছে মানুষ। জলপথে 5 কিলোমিটারের বেশি সাঁতরে সিউটায় আসছেন অভিবাসন প্রত্যাশীরা। বেশিরভাগই তরুণ হলেও বহু পরিবারকেও শিশুসহ সাঁতরে আসতে দেখা গেছে। বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে বাড়ছে প্রাণহানির সংখ্যা।
এখন পর্যন্ত কতজন শহরটিতে প্রবেশ করেছেন তার সঠিক হিসেব দিতে পারেনি স্থানীয় সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও অভিবাসন প্রত্যাশীদের চাপে সিউটার সীমান্ত নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে। চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে অঞ্চলটিতে। স্থানীয় প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেড্রো সানচেজের সরকার। অভিবাসন প্রত্যাশীদের সাথে সংঘাতের ঘটনা ঘটেছে স্পেনের আরেক উপকূলীয় শহর মেলিল্লাতেও। আকস্মিক এই ঢলের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি মরক্কো সরকার। তবে অভিবাসন প্রত্যাশীদের আটকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও অবৈধভাবে প্রবেশ করাদের ফেরত নিতে মরক্কো সম্মত হয়েছে বলে জানিয়েছে মাদ্রিদ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মাসেই স্পেনের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটিতে প্রবেশ করাদের মরক্কোতে ফেরত না পাঠানোর নির্দেশনা দেয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আদালতের এই রায়ের সুযোগে মানব পাচারকারীরা সিউটা ও মেলিল্লায় মানব ঢল উস্কে দিচ্ছে। এদিকে অভিবাসন সংকট নিয়ে আরেক প্রতিবেশী ইতালির সাথে উত্তেজনায় জড়িয়ে পড়েছে স্পেন। ইতালির অভিযোগ, ৫ লাখ অবৈধ অভিবাসীকে স্পেনের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এই অবস্থায় নাগরিকদের সুরক্ষা ও সীমান্ত রক্ষায় স্পেনের সাথে মুক্ত চলাচল সুবিধার শেনজেন চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এই নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে দুই দেশের সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার নকল সূর্য তৈরি করতে চায় না। এরই মধ্যে 582 টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে বেইজিং। এতে কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। 2030 সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের এক উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে শি জিনপিং সরকারের। বদলে যেতে পারে বিশ্বের ভাবনা। ক্লিন এনার্জি বা কার্বন মুক্ত শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ নিয়েছে চায়না। সম্প্রতি সেই উদ্যোগে প্রথম সাফল্য পেয়েছে দেশটি। বিশ্বের সবথেকে বড় ফিউশন ম্যাগনেট বানিয়েছে শি জিনপিং সরকার। বেজিং এর দাবি, 2030 সালের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। কৃত্রিম সূর্য হলো নিউক্লিয়ার ফিকশন রিয়্যাক্ট। সূর্যের মাধ্যমে শক্তি বা তাপ উৎপন্ন হওয়ার জন্য যে বিক্রিয়া ঘটে সেই প্রক্রিয়ায় এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই ফিকশন রিয়্যাক্টের মাধ্যমে সূর্যের মতোই এখানে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেন সংযোজন ঘটিয়ে বিপুল পরিমাণে শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করবে চায়না। বিজ্ঞানীরা বলছেন, এই ফিকশন ম্যাগনেটের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ক্লিন এনার্জির হাব হবে বেইজিং, যা ভবিষ্যতে কার্বন মুক্ত পরিবেশ তৈরি করতে বিশ্বকে সহায়তা করবে। চাইনিজ একাডেমি অফ সায়েন্স তৈরি করেছে এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। 21 মিটার লম্বা, 12 মিটার চওড়া এই ম্যাগনেটের ওজন 582 টন। চায়না জানিয়েছে 2027 সালের শেষ নাগাদ তাদের বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল টোকামাক সম্পন্ন হবে এবং 2030 সালের দিকে প্রথমবারের মতো ফিউশন শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতে বসে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি, প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, লোকসভায় সংসদীয় কমিটির প্রতিবেদন। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা, বিএনপির সমালোচনায় মুখর নেতারা। তারেক রহমান দেশ চালানোর পরীক্ষায় ফেল, মন্তব্য পাটোয়ারির। টেকনাফ উপকূলে শরণার্থী বোঝাই নৌকাডুবি, 18 জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ 13। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সার্জিও গোর। মানিকগঞ্জে কৃষকের ধান সংগ্রহে সিন্ডিকেটের থাবা, সরকারি দলের নেতাকর্মী ও খাদ্য বিভাগের যোগসাজশের অভিযোগ। এবং ব্যস্ত নগর জীবনে বদলে যাচ্ছে ক্যাফের ধারণা, আড্ডার বাইরেও কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে থার্ড স্পেস। আর এই ছিল সন্ধ্যার বুলেটিনে। চ্যানেল 1-এর সাথে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। ধন্যবাদ সবাইকে।